সাধারণত প্রচারিত হয় এই ঘটনাগুলি ভিকটিমকে কেন্দ্র করে। কোনো মানুষের কি পরিণতি হয়েছে সেটাকে আমরা ফুটিয়ে তুলি, কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদের পরিণতি কি হচ্ছে এটা কিন্তু আমাদের আলোচনার অনেকটাই বাইরে থেকে যায়। খুব কম ঘটনাতেই ব্ল্যাক ম্যাজিকের পরিণতি, মানে যিনি করছেন ব্ল্যাক ম্যাজিক তার পরিণতিটা আমরা সাধারণত কম জানতে পারি। এবারের ঘটনাটি ঠিক তেমনি একটি ঘটনা যেখানে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন এমন দুই ব্যক্তির পাল্টাপাল্টি পরিণতিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন, সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে মানে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার প্রতিযোগিতা, মানে ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার প্রতিযোগিতাটা মানে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই ব্যাক করে আসে না, মানে তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি কোনো ফল পেলেন না, মানে জয়লাভ করতে পারেননি। কিন্তু তিনি কিছু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে।
ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব। এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘোড়ার আস্তাবলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন উনি ওনার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আর কি। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রী অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারত, সে সুঠামদেহী ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করেনি, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর
আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায়, বেশ সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে, কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে, কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন, না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না। তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন, এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, আবার ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। মানে কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন গতকালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়। কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে, উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের
আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান আসে, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। সেদিন মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছো। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও, আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সে তাকে ক্ষমা করে না, এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে, আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশি হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরো কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে।
এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা, কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ। পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না। অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যু শয্যায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যু শয্যায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মম ভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকত। সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের ঘটনা অনেকেরই মুখে মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যার ঘটনা শেয়ার করব তিনি তার নাম বলতে ইচ্ছুক নয়। তিনি খুলনাতে বসবাস করেন। আমরা তার নাম ইমু দিলাম। তারা খুলনার স্থানীয়। তিনি যখন বিবিএ তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন তখনকার সময় একটি ঘটনা তিনি শেয়ার করছেন, যা তিনি অনেকদিন পর্যন্ত সাফার করেছেন। এই ঘটনার সূত্রপাত 2018 সালে। তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সম্পর্কে পরিণত হয়। তাদের সম্পর্কটা তাদের দুজনেরই পরিবার জানতেন, তবে তার পরিবারের সদস্য, বিশেষ করে তার নানি এবং তার মা রাজি ছিলেন না। বাসা থেকে যখন তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় তখন তিনি পরিবারের সদস্যর সাথে বেশ বাজে ব্যবহার করেন। বিষয়টা তিনি তার বয়ফ্রেন্ডকে জানান এবং তার মাকেও জানান। পরে দুই পরিবার যখন দেখা করেন তাদের মধ্যে বেশ কথা কাটাকাটির কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্কটা আর টিকতে পারে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি বিয়ে করতে রাজি হতেন না। কিছুদিন পরে তার মা তার কাছে একটি পুরনো জামা চান কাজের মেয়েকে দিবেন বলে। তিনি তার মাকে তার ব্যবহার করা পুরনো একটি লাল রঙের জামা দেন। তার ঠিক 3 দিন পর তিনি বিকালে ছাদে হাঁটতে যান এবং দেখেন বিল্ডিং এর পাশে এক ঝোপের মধ্যে তার সেই জামাটা পড়ে আছে। তিনি দৌড়ে নিচে যান
এবং জামাটা হাতে নিয়ে দেখে জামাটার না একটা হাতা কাটা। পরে তিনি বাসায় এসে তার মাকে আর কোনো প্রশ্ন করেন নাই। ওই দিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা লম্বা মতন মানুষ, পাঞ্জাবি পরা, কিছুটা লালচে দাড়ি আর চুল যা ছিল খুব বেশি বড়, এবং তিনি সুদর্শন দেখতে একজন মধ্যবয়সী পুরুষ। তিনি তাকে কিছু মিষ্টি খেতে দিলেন এবং সিদ্ধ ডিম খেতে দিলেন এবং খেতে বলেন। তার হাসিটা ছিল খুবই সুন্দর। তার দেওয়া ডিম অর্ধেকটা তিনি খান, আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তিনি উঠে দেখেন তার মাথা থেকে কপাল বেয়ে তেল জাতীয় কিছু একটা পড়ছে। উল্লেখ্য যে তিনি কখনো চুলে তেল দিতেন না, কারণ তাতে তার প্রচন্ড মাথা ব্যথা করত। তার মাথা ঘেমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন ছিল শীতকাল। তিনি রুমের লাইট জ্বালান এবং আয়নার সামনে যেয়ে দেখেন আসলেই তেল জাতীয় কিছু একটা তার মাথার ঠিক মাঝখানে সিঁথি বেয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তিনি শ্যাম্পু দিয়ে গোসল করেন। পরের দিন সকালে তিনি বাসার কাউকে না জানিয়ে তার এক বান্ধবীর সহায়তায় একজন হুজুরের কাছে যান। হুজুরকে তিনি সমস্ত ঘটনা বলেন। উনি ওনার সাথে থাকা জিনের মাধ্যমে জানান তাদের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং একটা কালো জাদু করে রাখা হয়েছে। তাকে উনি একটা তাবিজ দেন, বলেন সবসময় সেটা কোমরে পরে থাকতে। কিন্তু সমস্যা হলো 2 দিন তাবিজটা ব্যবহার করার পর তার শরীরের মধ্যে বেশ অস্বস্তি হওয়া শুরু করে এবং তাবিজটা না তিনি খুলে ফেলেন। খুলে তার টেবিলের একটা ড্রয়ারে রাখেন। যেদিন তিনি তাবিজটা খুলে ফেলেন সেদিন রাত থেকেই তিনি আবারও সেই লোকটাকে স্বপ্নে দেখা শুরু করেন। যখনই তিনি দেখেন এবং তাকে কিছু না কিছু খেতে দিতেন, কখনো জাম, কখনো রুটি, কখনো 1 পিস মাংসের টুকরা, কখনো শুধু পানি। আজে বাজে স্বপ্ন দেখার কারণে তিনি আবার তাবিজটা পড়বে বলে ঠিক করেন, কিন্তু তাবিজটা যেখানে তিনি রেখেছিলেন সেখানে আর পান না। ওই দিন রাতে হঠাৎ করে তার কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নাক দিয়ে রক্ত বের হয়। তার মা বাবা অনেক ভয় পেয়ে যান। পরের দিনই তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। 2 মাস পার হয়ে যাবার পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। মাথার চুল আস্তে আস্তে সব পড়ে যায়। তার মুখে বিশ্রী ছোপ ছোপ দাগ হয়ে যায়। তিনি কিছু খেতে পারতেন না। অধিকাংশ সময় তার মাঝরাতে ঘুমের মধ্যে বমি হতো। কারোর সাথে তিনি ভালো ব্যবহার করতে ইচ্ছা করত না তার বাবা প্রতিদিন কোরআন শরীফ পড়তেন ফজরের নামাজের পর, আর তার রুমের পাশেই ছিল নামাজের রুম। সেখানে বসে তার বাবা কোরআন তেলাওয়াত করতেন ভোরে। শুধুমাত্র ওই সময়ে তিনি ঘুমে থাকতেন, কিন্তু যখন কোরআনের উচ্চারণের শব্দ তিনি শুনতেন তার খুব বিরক্ত বোধ হতো এবং মাথায় বালিশ চাপা দিয়ে তিনি চুপ করে শুয়ে থাকতেন। মাঝে মাঝে তিনি একটা ছায়া দেখতেন, ইভেন তিনি এখনো দেখেন, আর ছায়াটা তার দরজার একটা কর্নারে তিনি দেখেন। 1 সপ্তাহ পর তিনি তার মাকে না পেরে সমস্যার কথাগুলো বলেন। তার মা তাকে আরেকজন হুজুরের কাছে নিয়ে যান। তিনি ছিলেন সেই হুজুর যার কাছে তিনি গিয়েছিলেন। সেখানে যাবার পর তার মা স্বীকার করেন তিনি তার জামার কাপড়টা এনে হুজুরকে দিয়েছিলেন যেন তার মায়ের কথা তিনি শোনেন। ওই কাপড় পুড়িয়ে তাবিজ করে সেটা তার বালিশের ভেতর রাখা হয়। তার অবস্থা দেখে তার মা অনেক কান্নাকাটি করেন। হুজুরকে বলেন যে আপনি আমার মেয়েকে যেভাবেই পারেন ঠিক করেন। হুজুর বলেন ওকে কালো জাদু করা হয়েছে যেন দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং বিয়ে বন্ধ করা। উনি তাদের একটা পেরেক দেন, সেটা তাদের দরজার সামনে লাগাতে বলেন। পরে বহু কষ্টে তাকে বুঝিয়ে লাগানো হয়। একটা বোতলে লাল গোলাপ পরে হুজুরের কাছ থেকে নিয়ে আসা হয়, সেটা তার রুমে রাখা হয়। হুজুর নিষেধ করেছিলেন রুমে অপরিচিত কেউ যেন না ঢোকে। তার মা পরবর্তীতে হুজুরের কাছ থেকে শোনেন যে এইটা যে করেছে তার সাথে যার সম্পর্ক ছিল তার মা। বেশ কিছুদিন তিনি সুস্থ থাকেন। করোনার কারণে আবার করোনা আক্রান্ত হয়ে সেই হুজুর মারা যান। যেদিন উনি মারা যান ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেন, দেখেন সেই গোলাপ রাখা বোতলটি পানি রক্তের মতো লাল হয়ে গেছে আর খুব বাজে গন্ধ আসছে। পরবর্তীতে তিনি সেটা ফেলে দেন। তারপর থেকে আবারও সেই সমস্যাগুলো শুরু। তিনি এখনো অবিবাহিত এবং দিন দিন শরীরের অবস্থা
আরো খারাপ হচ্ছে। উনি কাউকে যদি কিছু বলেন তাহলে সবাই হেসে উড়িয়ে দেন, বিশ্বাস করতে চান না। তার এই সমস্যাটা বর্তমানে চলমান। আমরা দোয়া করব আপনার আপনার শরীর যেন ভালো হয়ে যায়, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বহু মানুষ এরকম জিনে তারা আক্রান্ত, জিন দ্বারা পজেসড, ব্যবহারে উল্টাপাল্টা করছে, মানুষ বিশ্বাস করতে চায় না, হাসাহাসি করে, যখন দেখে এরকম ব্যবহার হচ্ছে ভিডিও করে। আমাদের মধ্যে এইসব জিনিসই বর্তমানে বিদ্যমান। যাই হোক, আমরা আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাবো আমি, যেটি আমাদেরকে ইমেইল করেছেন ইব্রাহিম সাহেব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভৌতিকতার সকল শ্রোতাগণকে শুভেচ্ছা অভিনন্দন। তিনি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আরিফ, তিনি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে বলছেন, এবং আজ যার ঘটনা তিনি শেয়ার করতে চান তিনি সম্পর্কে তার আঙ্কেল হন। তারা একই চাকরি করেন, কিন্তু বয়সে তিনি তার সিনিয়র। তো তিনি যার কথা বলছেন তার নাম আনোয়ার, এবং ঘটনাটি তার এবং তার সন্তানকে নিয়ে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার ভাষাতেই তিনি যেভাবে শেয়ার করেছেন, ঘটনার সময় তখন 2001। তখন সেই ইব্রাহিম সাহেবের বয়স হচ্ছে 40 থেকে 42-এর কাছাকাছি। তার কোনো চাকরি ছিল না। তার ঘরে ছিল 2 মেয়ে আর 11 বছরের একটা ছেলে। ছেলের নাম জারিফ। আর তিনি বেকার থাকার কারণে প্রায় সময় ওই খাল, বিল, নদীতে মাছ ধরতে যেতেন। এমন করতে করতে মাছ ধরাটা তার একটা নেশায় পরিণত হয়। ঠিক তেমনি একদিন তার বন্ধুর সাথে তিনি রাতে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে, এবং আরো 3 বন্ধু মিলে প্রায় 10টার সময় বের হয়ে যায়। তিনি যে জায়গায় মাছ ধরতে যাবে সেটা ছিল একটা বিল, আর বিলের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের একটা পাকা সিঁড়ি ছিল, মানে পুকুরের ঘাটলা আর কি। আর বিলের অপর পাশে ছিল একটা বড় আম গাছ, বাঁশঝাড়। তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। তাদের সাথে ছিল বড় একটা মাছ ধরার টেটা বা টোটা, অনেকে টেটা বলে, টোটা বলে। মাছ ধরে রাখার জন্য একটা বাজারের ব্যাগ ছিল, আর একটা টর্চ লাইট ছিল। কিন্তু পুকুর পাড়ে আসতে তাদের অপর যে 2টা বন্ধু ছিল, তারা বলে যে, বন্ধু আমরা যাবো না মাছ ধরতে, তোরা যা, আমরা আছি এখানে। তারা না যেতে চাওয়ায় তিনি আর তার আরেকজন বন্ধু ছিল রফিক, তারা চলে যান বিলের মাঝখানে। তো বাকি 2 বন্ধু পুকুরের সিঁড়িতে বসেছিল। তো তারা যথারীতি মাছ ধরতে যান, এবং মাছও পাচ্ছিল। তো তারা মাছ ধরতে ধরতে কখন যে সেই বাঁশঝাড়ের কাছে চলে এসছে, এটা তারা খেয়াল করেন নাই। হঠাৎ রফিক বলে উঠল, ভাই অনেক বড় একটা মাছ। তো তিনি সাথে সাথেই টর্চ লাইট মারতেই মাছটা বাঁশঝাড়ের দিকে পালায়। কিন্তু বড় মাছ, লোভ সামলানো কষ্ট। তো তারা লোভ সামলাতে না পেরে ওই মাছের পিছু নেয়। তো হঠাৎ দমকা একটা হাওয়া আসে। এমন ভাবে হাওয়া বইছিল যেন মনে হচ্ছে এক্ষুনি বাঁশঝাড়গুলো উপরে নিয়ে যাবে। তার একটু পিছু হতেই সব নিস্তব্ধ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে তারা খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তিনি চলে আসতে চাইলেন, কিন্তু রফিক আসতে নারাজ, আসবে না, সে মাছটি ধরবেই। তো রফিকের অনুরোধেই আবারও সামনে তারা আগায়। কিন্তু আবার যেটা শুরু হচ্ছিল, সেই দমকা হাওয়া এখন মনে হচ্ছে আগের থেকে আরো বেশি, দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সাথে সাথে শুনতে পান অচেনা কোনো একটা প্রাণীর চিৎকার। মনের মধ্যে ভয় চেপে বসে। তিনি রফিককে ধমক দিয়ে বলে, রফিক চল, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। এই বলে তিনি পেছন ফিরে দৌড়াতে লাগেন। কিছু দূর যেতেই কাদার মধ্যে তার পা আটকে যায়। রফিক তাকে টেনে তুললে তিনি আবার দৌড়াতে থাকে। হঠাৎ বুঝতে পারে তাদের গায়ে কে যেন ঢিল ছুঁড়ে মারছে। 1টা নয়, 2টা নয়, অজস্র ঢিল তাদের গায়ে এসে লাগছে। তো তারা মনে করছিলেন হয়তো পুকুর পাড়ে বসে থাকা সেই বন্ধুরাই তাদের সাথে মজা করছে। তো তারা ভাবে পুকুর পাড়ে গিয়ে তাদের আচ্ছা করে ধরবে। কিন্তু তারা পুকুর পাড়ে যেতেই দেখে ওখানে কেউ নাই। তবে তাদের সাথে তখন কি হচ্ছিল, এসব ভাবতে ভাবতে তিনি আর রফিক খেয়াল করেন সেই বিলের মাঝখানে কি যেন দুমড়ে মুচড়ে সব একাকার করে দিচ্ছে। সেটা বাড়ছিল ক্রমশ, আর তাদের দিকে এগোচ্ছিল। তারা 7-5 না ভেবেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। সেই রাতের মতো আল্লাহ তাদের বাড়ি পৌঁছে দেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেন নাই। এরপর থেকে তারা আর মাছ ধরতে যেতেন না।
কিন্তু এর ঠিক 1 মাস পর তার ছেলে জারিফ হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়। তো এরকম ব্যথা তো বাচ্চারা সাধারণত পায়, বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়। ওষুধ খাওয়ান, ডাক্তার দেখান, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। মাথার ব্যথাটা দিন কঠিন আকার ধারণ করলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় টেস্টও করানো হলো, কিন্তু না, তাতেও কিছু ধরা পড়লো না। সবশেষে তারা এক চাচার মাধ্যমে তাদের এলাকার একজন কবিরাজের সন্ধান পেলেন। কবিরাজ তাদের বাসায় এসে তাদের ছেলেকে দেখা মাত্র বলে উঠল, অনেক ক্ষতি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছ। ইব্রাহিম সাহেব ওনার কথার কিছুই বোঝেন নাই। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছেন এসব, কি হয়েছে আমার ছেলের? তো হঠাৎ কবিরাজ তাকে বলল সেই রাতের কথা। আচ্ছা বলেন তো, সেদিন কি কি ঘটেছিল, রাতের বেলা কি কি ঘটেছিল? তো তিনি খুব অবাক হয়ে যান, তিনি জানলেন কিভাবে? তো তিনি যেহেতু জানলেন না, তিনি ভরসা পেয়ে সেই কবিরাজকে সবকিছু বললেন। কবিরাজ সব শুনে বললেন, সেদিন একটা খারাপ জিন তার সাথে চলে এসছে এবং তাকে কিছু করতে না পারে তার ছেলেকে আঘাত করছে, এবং সেটা আঘাত করে ফেলেছে। এখন তিনি সবসময় তখন পাগলের মতো হয়ে গেছেন। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তার ঘরেই কবিরাজি তার আসন বসালেন এবং কিছু কাজ শেষ করে তাকে ডেকে বললেন, তার ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে, তবে এটা করতে যদি তিনি ব্যর্থ হন তবে তার ছেলেকে হারিয়ে ফেলতে হবে। তো তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি করতে হবে। যা করতে হয় তিনি সব করবেন, সবকিছু বিনিময় করবেন। তিনি তার ছেলেকে চান, আর কিচ্ছু চান না। তখন কবিরাজ তাকে বলেন কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে ছিল একটা কালো মুরগি, উড়ন্ত বানরের রক্ত, কবুতরের পালক, আর সব থেকে বেশি জরুরি কামার পাড়ার একটা কাঁচা হাড়ি। কাঁচা হাড়ি বলতে বোঝায় আগুনের পোড়ানোর আগে যেই হাড়িটা বানানো হয় সেগুলোই। এসব বলে কবিরাজ তার ছেলের গলায় একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মোটামুটি তিনি সবকিছুই তখন জোগাড় করে ফেলেছেন, কিন্তু এই হাড়ির সন্ধান কোনোভাবেই তিনি পাচ্ছিলেন না। এইটা করতে করতে এই সেই করে প্রায় 8 দিন সময় কেটে যায়। ঠিক 9 দিনের মাথায় তাদের পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তিনি সেই হাড়ি জোগাড় করতে সক্ষম হন। সবকিছু জোগাড় শেষে তিনি কবিরাজকে জানান, এবং কবিরাজকে জানানোর পর দিন রাতেই কবিরাজ তাদের বাসায় আসে। সেই কালো মুরগি, বানরের রক্ত, কবুতরের পালক এবং সেই হাড়ির উপর তার কিছু রিচুয়াল সম্পন্ন করেন। আর তার বাসার ঠিক মাঝখানে একটা গর্ত করে সেই গর্তে একে একে সবকিছু দিয়ে সব শেষে তিনি সেই হাড়িটা দিয়ে সেই গর্ত আবার মাটি দিয়ে ভরাট করে দেন। আর ঘরের সব দরজা এবং জানালা তারা কিছু তাবিজ দিয়ে বন্ধ করে রাখে। তাকে বলা হয় আজ রাতেই যা করার করতে হবে, যদি তিনি ব্যর্থ হন তবে সব শেষ। তিনি জানতে চান কি করতে হবে। কবিরাজ বলে আজ রাত ঠিক 12টায় তাকে তাদের বাসায় একা থাকতে হবে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুধুমাত্র একটা দরজা হালকা খোলা রেখে সেই দরজার পাশে তাকে বসে থাকতে হবে। তার ঘরে 2টা দরজা, সামনে একটা পিছনে একটা। তিনি কবিরাজের কথা মতো সব জানালা এবং পেছনের দরজা বন্ধ করে সামনের দরজায় বসে রইলেন। কবিরাজ তাকে বলেছিলেন যে রাত ঠিক 12টার সময় একটা জিনের অবয়ব তিনি দেখতে পাবেন এবং সে এদিক ওদিক ছোটাছুটি করবে এখান থেকে বের হওয়ার জন্য। আর ঠিক সেই সুযোগে তার সাথে কথা বলতে হবে এবং তাকে বলতে হবে সে যেন তার ছেলেকে ছেড়ে দেন, তার ছেলে যেন তার কাছে ফিরে আসে। কবিরাজের কথা মতো তিনি বসে রইলেন। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল তখন, শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন। ভয়ের কারণে এদিক ওদিক তিনি তাকাতেও পারছিলেন না। হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ। তার বুঝতে বাকি রইল না এটা সেই জিনটার উপস্থিতি। তিনি মনে প্রাণে দুয়া জুরুদ যা তিনি মনে করছিলেন সব পড়তে লাগলেন। এবার শুনতে পান আওয়াজটা আরো তীব্র আকার ধারণ করছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক যেন তার ঘর ভেঙে চুরমার করে ফেলছে। তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করার যে জায়গা, সেখান থেকে আলো দেখতে পাচ্ছিলেন তিনি। দেখতে পেলেন বড় একটা অবয়ব তার ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার পুরো ঘর চুরমার করে ফেলছে। তিনি ভয়ে একদম কাবু হয়ে গিয়েছিলেন, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। হঠাৎ ধাম ধাম কিছু আওয়াজ হলো। সে আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তার নিজেকে তিনি আর কন্ট্রোল করতে পারেননি। একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বিছানায় নিজেকে পান।
পাশে তার স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আর সেই কবিরাজ ছিল। তখন তার স্ত্রীর কাছে জানতে পারা যায় রাত 1:30-এর দিকে হঠাৎ তার ঘরের দরজা ভেঙে একটা ছায়ার মতো কি যেন উড়ে চলে যায়। তখন কবিরাজ জিজ্ঞেস করে সে অবয়ব কি কিছু বলতে পেরেছে কিনা। তখন তিনি রাতের সব ঘটনা কবিরাজকে বলেন। কবিরাজ সব শুনে এক প্রকার রাগ করেই তার ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে সব স্বাভাবিক হয়ে গেছে ভেবে তিনি আর কবিরাজের সাথে যোগাযোগ করেন নাই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর তার ছেলের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। সেটা তীব্র হতে থাকে। কোনো উপায়ান্তর না দেখে পাশে একটা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার 1 দিন পরে তার ছেলে মারা যান। এভাবেই তার একটা ভুলের কারণে তার সন্তান, আদরের সন্তানটি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সবার কাছে তিনি তার ছেলের জন্য দোয়া করেছেন। এবং এই ধরনের কেসেস গুলোতে আমরা বুঝতে পারি না মানুষটা কি উপায়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে লিখে রেখেছেন ঠিক সেভাবেই জিনিসগুলো আপনার সামনে ঘটবে, আপনার সাথে ঘটবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন নাদিম শাফায়েত, ম্যানচেস্টার ইউনাইটেড কিংডম থেকে। নাদিম সঙ্গত কারণেই তার পরিচয় গোপন রাখতে চাইছেন, এই কারণে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন এভাবেই ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, অবশ্যই আমার মতো করে। তা আমি চলে যাব নাদিমের পাঠানো ঘটনায়। 1997 সালের কথা। নাদিম তখন একটা প্রফেশনে আছেন। তিনি একটি ল ফার্মে জব করেন। কাজে কর্মে বেশ করিতকর্মা হয়। তার বস তাকে বেশ পছন্দ করেন এবং অনেক অ্যাসাইনমেন্ট দেন, মানে তার হাতে অনেক অ্যাসাইনমেন্ট পড়ে এবং বিভিন্ন জায়গায় যেতে হয় বসের কাজগুলো, এবং তিনি সুচারুরূপে করে আনেন সেগুলা। এগুলো করার কারণে বসের তার উপর একটা আলাদা রকমের কনফিডেন্স জন্ম নিয়েছে। তো বস তাকে একবার একটা কাজ দেয়। সেই কাজটা হচ্ছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে একটা জায়গা এবং তাদের একটা ক্লায়েন্ট, এবং তাকে বলেন যে এটা কিন্তু আমার বেশ ভালো একজন ক্লায়েন্ট। তো সেখানে গিয়ে তার সাথে তার এই প্রপার্টি নিয়ে কিছু ডিসকাশন আছে, সেগুলো করতে হবে, এবং কিছু ডিল আছে সেগুলো বুঝে নিয়ে তাকে আসতে বলেন। তো তিনি বলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাদিম সেখানে চলে যান এবং গিয়ে সারাদিন ব্যস্ত সময় কাটান, কারণ সেখানে তাকে বসতে হয়, ওয়েট করতে হয়, এবং সেই যে যার কাছে পাঠিয়েছে তার যখন ফ্রি টাইম থাকে তখন তার সাথে বসে ডিসকাশন করেন, বলে তাকে সব বুঝিয়ে দেন। এগুলো শেষ করতে করতে নাদিমের বেশ সময় চলে যায়, মানে সন্ধ্যা পার হয়ে গেছে। তো সে কিছুটা টেন্সড ছিল, কারণ এইখানে সে আসে নাই আগে। তো তাকে বের হয়ে যেতে হবে কিভাবে, কি গিয়ে হোটেল ঠিক করতে হবে, হোটেল বা কোনো মোটেলে থাকবেন, এগুলো তিনি চিন্তা করতেছেন যে কিভাবে কি করবেন। আর এই জায়গাটা খুব একটা যে খুব বড় শহর তাও না। তো চিন্তা করছেন, বোঝা গেল তার চেহারায় চিন্তার ভাঁজ। এবং সেই কোম্পানির মালিক সেটা খেয়াল করে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় উঠেছেন এখানে। বললো যে আমি তো কোথাও উঠিনি, আমি সকালে এসেই মানে ডিরেক্টলি আপনার এখানে চলে আসছি। তো বললো যে ওকে আইসি, তো এখন কি কোথাও মানে হোটেল খুঁজবেন বা কিছু এরকম চিন্তা করছেন? তো নাদিম বলে যে অ্যাকচুয়ালি এটাই চিন্তা করছি যে আমি কিভাবে কি করব। তো সেই বস বলে যে না, চিন্তার কিছু নাই, আমাদের নিজস্ব এখানে রেস্ট হাউস আছে, আমার ম্যানশন আছে, সেই ম্যানশনে গেস্টদের জন্য জায়গা আছে, আমার যারা গেস্ট তারা সেখানে থাকে, আর আপনাকে আমার সোফার নিয়ে যাবো ওখানে। সো ইউ ডোন্ট ওয়ারি এট অল, ওখানেই রাতে থাকবেন, ওখানে ডিনারের ব্যবস্থা হবে, সবকিছু হবে, আপনি কালকে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তো নাদিম মানে অবাক হয়ে যায় যে খুব ভালো একটা আতিথেয়তা, নাইস হসপিটালিটি, এবং তিনি থ্যাংক ইউ দেন তাকে। তো তারপর বলে যে ঠিক আছে, তাহলে আপনি যান, সোফার আপনাকে নিয়ে যাবে। তো নাদিম নিচে গিয়ে দেখে যে লবির বাইরে তার ওখানে সোফার ওয়েট করতেছে, তাকে নিয়ে গাড়িতে, বেশ বিলাসবহুল গাড়ি নিয়ে চলে যায়। তো যাচ্ছে, দেখলো যে এই যে যেখান থেকে যে অফিস থেকে বের হয়েছে এই জায়গাটা একটু ব্যস্ত, শহরের ছোট শহরের একটা অংশ, সেখান থেকে বের হয়ে গাড়ি চলে গেল, বেরোচ্ছে। নাদিম বসা দেখছে জানলা দিয়ে বাইরে অনেকটা কান্ট্রি সাইডে চলে আসছে সে, মানে গাছ গাছালি, রাস্তাটা এঁকে বেঁকে গেছে, উঁচু নিচু রাস্তা। এইভাবে চলতে চলতে একটা বিশাল ম্যানশনের গেটের সামনে আসলো। একটা বিশাল গেট, সেটা খুলে গেল, সেখানে ঢুকলো। ঢোকার পরে দেখলো সেই পেভিং করা রাস্তা, এবং যেখানে ঢুকছে সেখানে বেশ দূরে দূরে ল্যাম্পপোস্ট গুলা এবং বেশ অনেক গাছ, সেগুলো তখন ঠান্ডায় মানে পাতা নাই, একদম শুধু ডালপালা মানে বিকৃত ভাবে দাঁড়ায় আছে। তো এগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে এখানে শীত প্রধান অঞ্চলে। এগুলো দেখতে দেখতে নাদিমের গাড়ি চলে আসলো সেই মূল বিল্ডিং এর কাছে, বিশাল এক বিল্ডিং।
তো নাদিম সেখানে নামলো, সেখানকার ভেতরের যে কেয়ারটেকার বাটলার সে চলে আসলো, এসে নাদিমকে রিসিভ করলো। আর তাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কোম্পানির মালিক যে এখানে তার গেস্ট আসতেছে। তো নাদিম গেল, যে দেখলো যে সেখানকার যে মেইন এন্ট্রান্স হল রুম সেটা অনেক সুন্দর। সেখান থেকে চলে গেল বড় একটা লিভিং এরিয়া, সেখানে মানে কাউচ আছে বসার জন্য। সেখান থেকে তাকে নিয়ে গেল, তার লাগেজ কিছুই ছিল না তেমন, একটা জাস্ট একটা হাতে হ্যান্ড লাগেজ নিয়ে গেছিল নাদিম। তো সেটা নিয়ে তাকে নিয়ে গেল যে সেই ম্যানশনের 3 তলায়, 3য় তলায় তাকে নিয়ে গেল। তো নিয়ে তাকে যে রুম দিল, মানে গেস্ট রুম, এবং দেখলো নাদিম যে বেশ পুরনো একটা বিল্ডিং, কিন্তু সবকিছুর মধ্যে একটা মানে বেশ বনেদি ব্যাপার স্যাপার আছে। এখানকার যে সিঁড়ির রেলিং ইত্যাদি, লিফট যে এলিভেটর যে উঠছে, এলিভেটরটা বনেদি, বেশ একদম বার্নিশ করা কাঠের। বাতাসে যে এয়ার ফ্রেশনার ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে সেটাও বেশ ডিপ একটা, মানে বোঝা যাচ্ছে যে এক্সপেন্সিভ ঘ্রাণ, ভেরি এক্সপেন্সিভ এয়ার ফ্রেশনার যা ইউজ করা হয়েছে। তো একবারে পুরো কার্পেটে মোড়া পুরো করিডোরটা। তো সেখান দিয়ে তাকে নিয়ে আসলো সেই তাদের লোক যে আছে, রুম সার্ভিসের লোক যে, সে নিয়ে গিয়ে তাকে তার রুম দেখায় দিল, রুমটা খুলে দিল। এবং রুমের ভেতর ঢুকে নাদিম আরো অবাক হলো যে এখানকার যে ফার্নিচার বেশ এক্সপেন্সিভ। বেডটা কিং সাইজের বিশাল বেড, এবং দেখি বলছে ক্লাসিক বেড, এবং এগুলো খুব এক্সপেন্সিভ। সেখানে যে অন্যান্য কাউচ আর যা যা আছে রুমে সেগুলো সবই এক্সপেন্সিভ, উপরে একটা স্যান্ডেলিয়ার লাগানো আবার। যাই হোক, নাদিম চুপসায় গেছে ওইখানে গিয়ে, মানে তার কাছে মানে সে ফ্র্যাঙ্কলি বলছে যে এরকম বিলাসিতা আমি আগে দেখি নাই। তো যাই হোক, তার কাছে একেবারে অন্যরকম লাগলো, মানে অন্যরকম আতিথেয়তা। তো সে বিদায় দিল, এবং যাওয়ার আগে তাকে যে রুম সার্ভিসের যে লোকটা আসছিল সে বলে গেল যে স্যার, ডিনার সার্ভ করার সময় আপনাকে জানানো হবে, আপনি কাইন্ডলি চলে আসবেন, আমাদের ডাইনিং হল হচ্ছে দোতলায়। তো নাদিম বলল ওকে, থ্যাংক ইউ বলে সে তাকে বিদায় দিল। তো যাই হোক, সে রুমের মধ্যে নিজে ইজি হওয়া শুরু করলো। তার টুকিটাকি যা কাপড় চোপড় ছিল, একটা ছোট হ্যান্ড লাগেজ নিয়ে আসছিল। তো সে রিল্যাক্সড হলো, এবং সে রুমটাকে এনজয় করতেছে। রুমের সবকিছুর মধ্যে দেখতেছে অন্যরকম একটা আভিজাত্যের ছোঁয়া। তো সে দেখলো তার মাথার কাছে, মানে বিছানার যে হেডবোর্ড যেটা, সেটার পেছনে একটা বড় কার্টেন, মানে এক পাশের দেয়ালে কার্টেন দেয়া। তো সেই কার্টেনের কাছে গিয়ে সে দেখলো যে কার্টেন সরানোর যে আর কি স্ট্রিং সেটা আছে নাকি, দেখলো যে একেবারে অটোমেটিক সুইচ দেয়া। তো সুইচ টেপার পর দেখলো কার্টেন সরে গেল দুই পাশে, এবং পেছন থেকে বেরোয় আসলো একটা স্লাইডিং ডোর, এবং এটা উডেন ফ্রেমের স্লাইডিং ডোর। তো এটা সরালো, সে সরানোর পর দেখলো যে বারান্দায় এসেই সে একটা মানে আবহাওয়ার তারতম্য বুঝতে পারলো, যে ভেতরে তো বেশ গরম ছিল, এখানে বেশ ঠান্ডা, এবং রাতের শব্দ শোনা যাচ্ছে, মানে একেবারে অন্যরকম, রাতে যেরকম পোকামাকড় ডাকে সেরকম শব্দ। তো সে তাকালো বারান্দা দিয়ে, তাকায় দেখতেছে নিচের অংশটা বেশ রুক্ষ, মানে এরকম মানে ঠান্ডা পড়ে অন্যরকম হয়ে গেছে মাটি, এবং সামনে গিয়ে ওই যে গাছপালাগুলোর মধ্যে পাতা নাই, সব এরকম নেড়া গাছ। তার থেকে বেশ খানিকটা দূরে, মানে যেখানে সে দাঁড়াইছে তার থেকে বেশ খানিকটা দূরে একটা নেড়া গাছ, বেশ উঁচু, এটা ডালপালা মেলে দাঁড়ায় গেছে, কেমন জানি একটা অন্যরকম লাগতেছে। যাক, নাদিম কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, তার কাছে খুব একটা ভালো ফিল হচ্ছে না এখানে দাঁড়ায় থেকে, এবং হঠাৎ তার চোখ পড়লো হাতের ডান দিকে গিয়ে দেখলো যে এইখান থেকে ওই পেভড রাস্তাটা সোজা গিয়ে দূরে যেখানে গেছে, ওই জায়গায় মনে হচ্ছে এই ম্যানশনের বা এখানে যারা থাকে বা যারা থাকতো বা যাদের এটা প্রপার্টি, তাদের মনে হয় পার্সোনাল গ্রেভইয়ার্ড, বা ওখানে দেখলো যে অনেক ক্রিপ্টের বেশ অংশ দেখা যাচ্ছে, এবং অনেকটা কুয়াশায় ছেয়ে গেছে জায়গাটা। তো নাদিম এটা দেখলো, দেখে সে চলে আসলো, সে আবার সেই ফ্রেম টেনে দিল, পর্দা টেনে দিল, দিয়ে সে বসলো। কিছুক্ষণ পরেই দেখলো যে তাকে ডিনারের কথা বলা হয়েছে, যে তার ওখানে বেল বেজে উঠলো রুম সার্ভিসে। তো সে জিজ্ঞেস করলো, তো বললো যে স্যার, ডিনার ইজ সার্ভড। তো সে চলে গেল, সেখানে গিয়ে দেখলো যে আলিশান ডিনার টেবিল, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে উঠে আসলো আবার রুমে এসে ঢুকছে রাতের বেলা, এখন ঘুমানোর পালা, বেশ টায়ার্ড, সারাদিন অনেক কাজকর্ম করছে, ঘুম আসতেছে। বিছানায় চলে গেল, সে বিছানার পাশে যে তার বেড ল্যাম্পটা আছে ওইটাকে জ্বালিয়ে দিল, রুমের বাতি বন্ধ করে দিল। বেশ আরামদায়ক বিছানা, ওয়াটার বেড, ঘুম চলে আসতেছে একদম, চোখে ওয়াটার বেডে শুয়ে বেশ আরাম লাগতেছে। তো যাই হোক, বেশ ঘুম চলে আসে, তার চোখ একদম ভারী হয়ে গেছে, মানে যখন সে শুধু ঘুমায় যাবে এরকম, মানে আধো ঘুম আধো জাগরণে আছে। এই সময় হঠাৎ করে তার ওই যে বেড ল্যাম্পটা টাচ করে নিভে গেল। ওইখানে কি ব্যাপার, সে বলে এটা কি, মানে কোনো মানে ব্যাপার আছে এখানে, অ্যালার্ম বা কিছু, যে আমি ঘুমায় যাবো এটা বন্ধ হয়ে যাবে? তো সে মানে তখন এই লাইট বন্ধ হয়ে যাওয়াতে তার কয়েক সেকেন্ড একটু সময় লাগছে ঘরের মধ্যে আলো আধারিটা বুঝতে। তো কয়েক সেকেন্ডের মধ্যে মানে একটুখানি আলো আধারি বোঝা গেল, কারণ হচ্ছে ওই যে কার্টেনটা তো কাপড়ের, সেটার ওই পাশ থেকে আলো এসে হালকা ঢুকতেছে, এটাতে আলো আধারিটা সে বুঝতে পারলো। তো সে হাত দিয়ে চেষ্টা করলো বেড ল্যাম্পটা হাত দিয়ে অন করতে। তো হাতরে গিয়ে দেখলো যে না,
মানে কোনো লাভ হচ্ছে না, মানে সুইচটা অন অফ করলে টিক 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 না, কোনো কাজ হচ্ছে না। তো এখন ঘুমে কিন্তু সে তলায় গেছে, মনে হচ্ছে ঘুমায় যাই। তো যাই হোক, সে শুয়ে পড়লো, চিন্তা করলো যাক এখানে কোনো কারণে হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয়েছে, যদিও হওয়ার কথা না, ওয়েল ইকুইপড একটা বিল্ডিং। তো সে ঘুমায় যাওয়ার চেষ্টা করলো। তো যখন সে মোটামুটি একটা মানে ঘুমের অবস্থায় চলে আসছে, চোখ বন্ধ আসছে, হঠাৎ তার কাছে কেন জানি মনে হলো যে তার বিছানায় কেউ একজন শুয়ে আছে তার পাশে। তো নাদিম এই ফিলটা পাওয়ার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে বসছে সে বিছানায়। লাফ দিয়ে উঠে বসে তার কাছে মনে হচ্ছে যে সে তো শুইছে, মানে এত বড় কিং সাইজ বিছানা, তো সে এই পাশে শুইছে। মোটামুটি নাদিম মানে ওই পাশে শুইতো না, মানে এত বড় বিছানায় কিভাবে শুবে সে, পুরোটা হাত পা ছড়া, এক পাশে কাত হয়ে শুয়েছিল। হঠাৎ করে তার মনে হলো যে তার পাশের অংশটা আরো ডিপ অন্ধকার, এবং সেখানে মনে হলো জমাট বাড়া অন্ধকার, আরো কেউ একজন শুয়ে আছে, এবং মনে হচ্ছে মানুষের মতোই একটা মানে ফিগার মনে হচ্ছে। তো নাদিম কিন্তু ভয়ে একদম তার শরীরের সব রোম দাঁড়ায় গেছে, এবং সে ভয়ে কথা বলতে পারতেছে না, সে কি করবে বুঝতে পারতেছে না। বিছানায় উঠে বসছে ঠিকই, কিন্তু নড়ার ক্ষমতা হারায় ফেলছে। এবং তার কাছে পুরো মনে হচ্ছে যে মানুষ যেমন অস্তিত্ব বুঝতে পারে, মানুষের কোথাও যদি আরেকটা মানে অস্তিত্ব থাকে, মানুষ কিন্তু বুঝতে পারে, তার মনে হচ্ছে এরকম। এই সময় সে মানে ভয়ঙ্কর ভাবে কুকুরের ডাক শুনলো, মানে গভীর রাতে কুকুর যেরকম কান্না করে ডাকে সেরকম। এবং সেই যে তার যে জানলা পেছনে ওই যে পর্দার ওই পাশ থেকে আসতেছে ডাকটা, এবং আসতেছে, এবং সে স্পষ্ট দেখলো যে তার যে ওই বিছানার উপর থেকে মনে হলো অন্ধকার যে শেডটা ওটা নেমে গেল, নেমে আস্তে করে এই অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সেই যে কার্টেনের ওদিকে। এবং তার কাছে মনে হলো যে মানে অন্ধকার একটা শেপ, অ্যাজ ইফ মাথার মধ্যে যদি কাউকে কাপড় পরায় দেওয়া হয়, ওই অনেক সময় বলা হয় যে বাচ্চাদের গোস্ট বলা হয়, যেটা মানে কাপড় দিয়ে দেওয়া হয় মাথার উপর থেকে, পুরো ঝুলে থেকে, আর কিছু না। এরকম মনে হলো কিছু একটা অন্ধকারের মধ্যে, আরো ডিপ অন্ধকার, ওই জানলার উপাস দিয়ে বের হয়ে গেল। এখন সে বুঝতেছে এই রুমে আর এনার্জি নাই, বা কেউ নাই, কারো উপস্থিতি নাই। তো নাদিম কিন্তু বেশ ভয় পেয়েছে, সে মানে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসছে। তখন কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই, মানে তার লাইটটা জ্বলে নেই এখানে। তো নাদিম আস্তে আস্তে হেঁটে গেল, মানে তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটিও আছে যে ওই বারান্দার ঘটনাটা কি, বা এই রুমের ঘটনা কি। সে জানে, সে যেহেতু ইংল্যান্ডের এই অঞ্চলে থাকে, এইসব জায়গায় অনেক রকমের এই ভৌতিক ব্যাপার স্যাপার বা ভৌতিক ঘটনা প্রচলিত আছে। সে তো ওখান থেকে ছোটকাল থেকে বড় হয়েছে, অনেক কিছু সে শুনছে, এবং সে এই নর্থ ওয়েস্টের ঘটনা অনেক জানতো, যে এখানে এরকম এরকম মানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। মানুষ সুপার ন্যাচারাল জিনিসপত্র অনেক বিশ্বাস করে। তো যাই হোক, নাদিম এটা জানা সত্ত্বেও তার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি হয়েছে, সে হেঁটে হেঁটে গেছে তার ওই কার্টেনের দিকে। কেন আলো তো নাই, টিপ অন্ধকার, আবার ভয়ও পাচ্ছে, মনে হচ্ছে মানে তার কাছে মনে হচ্ছে যে ওই কার্টেনের ওই পাশ থেকে ওই এনার্জিটা আবার যদি চলে আসে। তো সে ওই কার্টেনের সুইচ চাপ দিল, দেখলো যে নড়তেছে না, সেই কার্টেন নড়ে না। তো সুতা ধরে সে টানলো জোরে জোরে, এবং সে শব্দ পাচ্ছে ওখানকার মোটরের, যেটা ঘুরতেছে জোরে জোরে ঘুরতেছে, মানে টেনে টেনে সে যে মানে জোর করে ঘুরাচ্ছে, সে পর্দাটা একটু 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 করে সরতেছে। তো সরে বেশ খানিকটা ফাঁক হয়েছে। সে এখানে দেখতে পাচ্ছে যে কাঠের যে স্লাইডিং ডোরটা কাঠের ফ্রেমের, ওইটার উপর থেকে চাঁদের আলো এসে পড়ছে, তার এখানে বেশ খানিকটা আলোকিত হয়ে গেছে। তো এই আলো দেখার পর নাদিমের ভয় একটু কমছে। তো সে আস্তে করে এখান থেকে যে ফ্রেমের হুকটা নামাই দিয়ে, লকটা আর কি টাস করে নামায়, সে ফ্রেমটা সরাইছে। ফ্রেমটা সরানোর পর মানে বেশ একটা দমকা ঠান্ডা হাওয়া ঢুকলো পুরো ভিতরে, মানে সে জমে গেল একবারে, কারণ রুমের হিটিংটা কিন্তু কাজ করতেছে না তার এখানে, রুমটা এমনি ঠান্ডা। নাদিম মানে হাত করে ফেলে কেঁপে উঠলো, সে কেঁপে উঠে সে বারান্দার মধ্যে তাকালো আর কি, বারান্দার মধ্যে একটা পা রেখে শুধু বাইরে তাকালো। তাকায় সে দেখতেছে ওই যে ন্যাড়া গাছটা, ওই ন্যাড়া গাছের নিচে একটা কুকুরটা কালো রঙের এবং বেশ বড় হবে। সে দেখতেছে পুরো ম্যানশনটা অন্ধকার, এখানে কিন্তু আলো নাই, পুরো ম্যানশনটা অন্ধকার হয়ে আছে যেখানে সে আছে। এবং সেইখানে একটা কুকুরটাকে কালো রঙের, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে কালো, মানে চকচক করতেছে গায়ের রংটা, এবং চোখ দুটা মনে হচ্ছে ধকধক করে জ্বলতেছে। এটা মনে হলো নাদিমের দিকেই তাকায় আছে, এবং এটা ডেকে উঠলো, ঠিক মানে কান্না করে যেরকম উঠে রাত্রেবেলা কুকুর যেভাবে কাঁদে সেইভাবে কাঁদতেছে, মানে ওইভাবে ডাকলো একটা। তো নাদিম প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে আস্তে করে এক পা পিছনে এসে আবার দরজাটা লাগাই দিছে, লাগায় সে মানে লকটা উঠাই দিছে, দিয়ে পর্দা যতটুকু টানছিল আরেকটু টানার চেষ্টা করলো, দেখো বেশি ঘুরতেছে না, একটু ফাঁক রয়ে গেছে। সে দৌড় দিয়ে এসে বিছানার মধ্যে লাফ দিয়ে উঠলো, উঠে সে প্রথমে তওবা পড়ছে, তওবা পড়ে সে একটা সূরা পড়ছে। পড়ার সাথে সাথে মনে হলো মানে কয়েকবার কেঁপে উঠে লাইটটা জ্বলে উঠলো রুমের, মানে অ্যাজ ইফ কোনো কিছু গলা চেপে রাখছিল ইলেকট্রিসিটির ওখানে, সেটা ছেড়ে দিল এরকম। মানে রুমের মধ্যে তার ওই যে বেড সাইড যে ল্যাম্প ছিল সেটা জ্বলে উঠছে,
এবং মানে অবাক হয়ে গেল সে যে ঘটনার কি ঘটলো। তো সে তাড়াতাড়ি নাদিম এই যে দোয়া দুরুদ তো পড়তো, সে মুসলমানের ছেলে, তো দোয়া দুরুদ সে পড়া শুরু করলো। আস্তে আস্তে পড়তে পড়তে সে আবার গেল সেই কার্টেনের কাছে, কার্টেনটাকে ভালো মতন টানলো, সে দেখলো সুইচ কাজ করতেছে, কার্টেন আসছে, সে আস্তে করে বিছানায় শুয়ে দোয়া পড়তেই থাকলো এবং সে এক পাশে চেপে থাকলো, একদম ওদিকে গেলই না যে পাশে দেখছিল কালো একটা কিছু। তো যাই হোক, এইভাবে করে সে কোনো মতে রাতটা পার করছে, মানে সে ঘুমই আসে নাই। সে ভোরের দিকে যখন ভোর হয়েছে সে দেখতেছে ঘড়িতে কয়টা বাজে, সে দেখলো যে এখন মনে হয় সম্ভবত, কারণ নাদিম আবার খুব প্র্যাকটিসিং ছিল না, তো যখন সে বুঝতে পারলো তার আন্দাজে যে এখন ফজরের সময় হয়ে গেছে, সে উঠে গেল ওইখানকার রেস্টরুমে গেল, যে সে বাথটাবে গিয়ে অজু করলো। বাথটাবে অজু করে এসে সে বুঝলো যে তার আন্দাজ আছে যে এখানে এইদিকে কেবলা হবে, বসে ওখানে সে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সে তাড়াতাড়ি রেডি হয়ে সে ওখান থেকে বের হয়ে গেল। বের হয়ে যে ওই বললো যে আমি চলে যাব, আমাকে বলো যে এখানকে নিয়ারেস্ট স্টেশনে নামাই দিয়ে আসতে। তো ওই যে সার্ভিস ছিল, রুম সার্ভিস, সে বাটলারের কাছে নিল, বাটলার কথা বললো, বলে তাকে ব্যবস্থা করলো যাওয়ার জন্য। তো নাদিমকে দেখে বলতেছে যে তোমাকে দেখে খুব অ্যাংশাস মনে হইতেছে, যে বাটলার বিদায় দিচ্ছে তাকে বলতেছে যে মনে হচ্ছে খুব অ্যাংশাস মনে হচ্ছে, কি ব্যাপার? তো বললেন যে না, মানে একটু আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের এখানে, রাতের বেলা বিদ্যুৎ চলে গেছিল, সো দ্যাট ওয়াজ স্কেরি। তো সেই লোকটা বলতেছে যে মানে একটু হাসলো, এসে বলে যে এটা হয় মাঝে মাঝে, আমাদের এখানে কোনো একটা সমস্যা হয়, বিদ্যুতে কি যে সমস্যা এটা আমরা বুঝি না। তাই বলে সে বাটলার হাসতেছে অ্যাজ ইফ ইটস এ জোক, মানে এরকম জোক কিন্তু কেউ করে না, মানে এরকম একটা ওয়েল ইকুইপড একটা ম্যানশনের মধ্যে এইভাবে ইলেকট্রিসিটি চলে যাবে, এটা কিন্তু যাওয়ারই কথা না। যাই হোক, নাদিম তাদের গাড়ি চলে আসে এবং গাড়ি তাকে নিয়ে যায় স্টেশন নামায় দেয় এবং সেখান থেকে সে ব্যাক করে চলে আসে তার শহরে। তো আসার পরে এরকম অনেকদিন চলে গেছে, সে তার তো কাজকর্ম যা বুঝাই দিছে, যা যা কাজ করছিল এখান থেকে যতটুকু কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব তার ওই কাজ হয়ে গেছে ওইখানে। তো এরপরে অনেকদিন চলে গেছে, নাদিমদের ল ফার্মে তাদের এক এরকম সিনিয়র কলিগ, নাম হচ্ছে রবার্ট হলিন। যাই হোক, রবার্ট হলিনের নামটা সে বলছে অসুবিধা নেই বললে। যাই হোক, রবার্ট হলিনের সাথে সে গল্প করতেছিল যে এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই সেই হ্যান ত্যান কোথায় কি গেছে, তো যার মধ্যে সিলি অনেক গল্প চলে আসে। তো বলতেছে যে তুমি কোন প্রজেক্টটা তোমার এরকম হয়েছে, তো বলতেছে যে আমি এরকম গেছিলাম অমুক জায়গায়, এই জায়গায় যে ভাই আমার একটা স্কেরি এক্সপিরিয়েন্স হয়েছে। তখন রবার্ট বলে রিয়েলি তুমিও ফিল করছো এটা? বলে মানে? বলে তুমি তো আমার এক্সপিরিয়েন্স শুনলে ভয় হয়ে যাবে, কি হয়েছিল তোমার? তো তখন নাদিম তারটা বলে যে সে কি দেখছে কি হয়েছে। তো তখন রবার্ট বলে যে আমার সাথে কি হয়েছিল শুনো, আমি ওখানে গেছিলাম কাজে, এর আগে কাজে গেছিলাম, তো আমাকে এরকম থাকতে দেয় ওখানে, ওই মেনশনেই থাকতে দেয় এবং ইটস এ ভেরি নাইস মেনশন, অন্যরকম ইকুইপড অ্যান্ড স্টাফ। তো আমার অভ্যাস ছিল যে আমি রাতের বেলা একটু মানে দৌড়াতে বেরোতাম, মানে একটু জগ করতাম, হাঁটতাম, জগ করতাম। তো আমি ওরকম বের হই রাতের বেলা। তো আমার ওখানে মানে এই ইসের ড্রেস ছিল না, দৌড়ানোর ড্রেস ছিল না, তো আমি আমার নর্মাল ড্রেস পরে বের হই। চিন্তা করলাম যে অ্যাটলিস্ট একটু হাঁটি, হেঁটে জায়গাটা দেখি, দেখে ভালোই লাগছিল, বড় মেনশনের জায়গা। তো আমি যখন বেরোতে যাব, ওদের কাউন্টারে যে সার্ভিস পার্সন আছে সে আমাকে বললো যে বেশি দূর যেন না। আমি বললাম বেশি দূর বলতে কত দূর বোঝাচ্ছেন? বলে যে এইখান থেকে এই যে ওয়েস্টের দিকে যে গেছে পেভ করা রাস্তা, এটার সামনে গিয়ে কিন্তু পিচ ঢালা রাস্তা আছে ছোট, ওদিকে যেন না। তো বলতেছে কেন, কি সমস্যা? বলে এখানে এই মেনশনের এই ফ্যামিলি সেমেটারি আছে, ওইখানে অনেক পুরনো, এবং ওই জায়গাটা আসলে পাশেই সেমেটারির যে পাশে যে বর্ডার দেওয়া আছে, বাউন্ডারি কিন্তু ভালো না, ওই পাশে কিন্তু বেশ ঘন জঙ্গল আছে, উডস আছে। তো ওখান থেকে মাঝে মাঝে ফক্স চলে আসে, মানে ফক্সেস, রেড ফক্সেস এবং বড় বড় ফক্সেস আছে। সাধারণত এগুলা মানুষকে অ্যাটাক করে না, বাট মানুষ কিন্তু মানে ভয় পায় এদের দেখলে, এবং দলগতভাবে থাকে, তো এগুলাতে আসলে মানে বন্য পশু অ্যাটাক করতেও পারে কাউকে এরকম দেখলে একা। তো আপনি ওদিকে যেন না, আপনি ওই সেমেটারির কাছে না যাওয়াই ভালো, ওই পর্যন্ত যেন না, এর আগে চলে আসবেন। এগুলো শুনে আমি একটু অবাক হলাম যে লোকটা আমার ফক্সের ভয় দেখাইতেছে, ওয়াইল আমি কখনো দেখি নাই যে ফক্স এরকম অ্যাটাক করছে বা সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমি বললাম ইটস ওকে বলে আমি হাঁটা দিলাম বাইরে। তো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, খুব ভালো লাগতেছে, মানে বেশ কুয়াশা চারিপাশ থেকে ছড়ায় আসতেছে গাছগাছালির মধ্যে দিয়ে, এবং পেভিং রাস্তাটার পাশে লন করছে, যে লনগুলো খুব সুন্দর মেনটেইন করছে, এর জন্য আরো ভালো লাগতেছে। যে একটু পরপর বেশ খানিকটা বড় বড় গাছ এবং সেগুলোর পাতা নাই, কিছু নাই, হালকা হালকা কুয়াশা, টেম্পারেচারটাও বেশ ঠান্ডা এবং ভালো লাগতেছে। আমি তো পরে নিছি, আমার জ্যাকেট পরে নিছি, পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং আমার কাছে কেন জানি মানে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। আমি
আসলে চাচ্ছিলামই ওই যে সেমিটারির কথা বলছে ওখানে যেতে, যেহেতু সে বলছে সামনে সেমিটারি আছে। আসলেই আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে ওইখানে একটা সেমিটারি, এবং সেমিটারিটা আসলে কিন্তু সুন্দর। আসলে নাদিম, তুমি কি উপর থেকে যে বলছো যে সেমিটারি অংশ দেখছো, তুমি কি ওখানে মানে গেছিলা বা ভালো মতো খেয়াল করছো? তো নাদিম তখন বললো যে না, আমি তো আসলে ভালো মতো খেয়াল করিনি, বাট দেখে মনে হয়েছে যে বেশ অন্যরকম দেখতে, মানে ক্লাসিক ক্লাসিক একটা চেহারা। তো যাই হোক, রবার্ট তারপর বললো যে আমি হেঁটে হেঁটে গেলাম। তো যেতে যেতে আমি আসলেই ওইটার একদম কাছে চলে আসলাম, এবং সেমিট্রি যে গেট, গেট দেখে আমার কাছে মানে অন্যরকম লাগতেছিল, মানে ছোটবেলার ফ্যান্টাসি কাজ করতেছিল, যে বিভিন্ন রকমের স্পুকি স্টোরি পড়তাম সেরকমই লাগতেছিল। এন্ড আমি খুবই মানে মানে আনন্দ পাচ্ছিলাম দেখে, কুয়াশা ভেসে বেড়াইতেছে এরকম। আর এখন তো আসলে আমি ওরকম ভয় পাই না। তো যাই হোক, আমি কি করলাম, আমার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি চাপলো যে আমি সেমিট্রির ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো কি অবস্থা। একটা জায়গায় আসছি এবং এরকম অ্যাডভেঞ্চারাস জায়গা, আবার মনে মনে ফিল করতেছিলাম যে ছোটবেলার বন্ধুরা যদি থাকতো দু একজন, তাহলে আরো ভালো লাগতো। এগুলো ভাবতে ভাবতে আমি সেমিট্রির গেটের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে গেটটা কিন্তু অ্যাকচুয়ালি লক করা না, ওইটার মধ্যে একটা পকেট গেট আছে। পকেট গেটটা জাস্ট মানে এরকম ওখানকার যে হুড়কো লাগায় রাখছে। তো ওইটা খুলে আমি আস্তে করে ঢুকে গেলাম। গেটের মধ্যে হালকা একটা শব্দ হলো, ক্যাচ ক্যাচ। আমি মানে একটু পকেট গেট তো, মানে এইভাবে ঢুকতে হয়েছে পা দিয়ে উঁচু করে, পা উঁচু করে ঢুকলাম। ঢোকার পর নিজের কাছে জানি কেমন লাগা শুরু করলো। কারণ কি জানো, কারণ হচ্ছে কেমন স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া এটার ভিতরে, পেভিং করা রাস্তা, আর দুই পাশে গাছের পাতা দিয়ে ছেয়ে ফেলছে এই জায়গাটা। মানে যেখানে আমি ঢুকলাম ওই জায়গাটা মনে হচ্ছে যে পাতা দিয়ে একদম ছেয়ে গেছে চারিপাশ, একটা বড় একটা শেডের মতো, একটা কাইন্ড অফ লাইক এ টানেল, পাতার টানেল। আর সামনে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে ফাঁকা জায়গাটায়, কুয়াশা হয়ে গেছে, প্রায় আমার হাঁটু সমান কুয়াশা হবে। ওখানে চাঁদের আলো পড়ে কুয়াশাগুলো জ্বলতেছে, এবং দূরে সেই যে ক্রস এবং ক্রিপ্ট গুলা একেবারে ওখানে দাঁড়ায় আছে। তো বেশ লাগলো। তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম। আসলে আমি কিন্তু ভৌতিক চিন্তা করতেছি না ওরকম, আমার কাছে অ্যাডভেঞ্চারাস লাগতেছে, আর ছোটবেলার সেই থ্রিল মনে পড়তেছে যে কত রকমের কিছু দেখতাম। তো এইখানে আমি একবার মানে পেছন ফিরে তাকালাম, মানে ঢোকার পরে যে দেখলাম যে দূর থেকে ম্যানশনটা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, ম্যানশন দেখা যাচ্ছে। ম্যানশনটাকেও ভৌতিক লাগতেছে এখান থেকে, মানে মানে একেবারে অন্যরকম, মনে হয় যে থ্রিলার মুভিতে দেখলে যেরকম লাগে সেরকম। আমার উপর যেন নেশা ভর করলো। আমি চিন্তা করলাম যে আজকে এই সেমিটারিটা আমি এক্সপ্লোর করব। আমি হাঁটা শুরু করলাম, ওখানে যে পেভিং করা রাস্তা আছে ওইটা দিয়ে হাঁটতেছি, আর দেখতেছি ডানে বামে ক্রস, টুমস্টোন, আবার কতগুলো ক্রিপ্ট দেখতেছি। তো আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট ওই ক্রিপ্ট গুলোর কাছে যাবো, যে দেখবো কিরকম কি, মানে এখানে এই একই ফ্যামিলি ট্রি কারা আছে এখানে, আর মানে কি অবস্থা ভিতরে। মানে আমার গাটা কেমন যেন লাগতেছে, মানে বেশ ভালো লাগতো আমার কাছে এই ধরনের ব্যাপারগুলো, থ্রিলিং ব্যাপারগুলো। এরকম জায়গা তো অনেকদিন পাই নাই। ছোটবেলায় বন্ধুদের সাথে ঘুরছি এরকম, কিন্তু আমি কিন্তু সেমিট্রিতে গেছি ছোটবেলায় এরকম ঘুরতে। যাই হোক, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেছি কুয়াশা ছেয়ে আছে অনেকটা। তো এরকম হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনে চলে যাওয়ার পর দেখলাম যে হাতের ডান দিকে একটা গাছ, গাছের কোনো পাতা নাই, একদম মরা, মানে ওইটা হচ্ছে মরা গাছই মনে হচ্ছে। সেটা মনে হয় মোস্ট প্রবাবলি যখন মানে সিজন থাকে ওই সময় এটা মরা, পাতা টাতা একদম নাই, মানে মরে গেছে মনে হচ্ছে ডালপালা। ওইটার পাশে একটা ক্রিপ্ট, এবং ক্রিপ্টটা বেশ কেমন জানি মানে একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, অন্যগুলোর সাথে মিল নাই, এবং বেশ পিলার গুলা উঁচা উঁচা আর বেশ উঁচু। তো আমি চিন্তা করলাম ওইটার সামনে আগে যাই, এটা তাদের ফ্যামিলির কোনো ইম্পর্টেন্ট মানুষের হবে হয়তো। যাই হোক, হাঁটতে হাঁটতে গেলাম, ওটার কাছে চলে আসলাম। কাছে আসার পরে জানি কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছে কি ক্রিপ্টটা অ্যালাইভ, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওটার পাশে গেলাম, গিয়ে দেখলাম ওই ক্রিপ্টে ঢোকার যে দরজাটা সেটা কিন্তু মানে কোনো মানে না, মানে সলিড কোনো ডোর না, এটা হচ্ছে একটা লোহার দিয়ে মানে যে দিয়ে বানানো আর কি, গ্রিলের মতো দিয়ে তৈরি করা একটা দরজা, এবং এই দরজার মধ্যে শুধু একটা হুড়কো লাগানো, আর কিছু না। তো কেমন যেন একটা ভয় লাগলো, আমার সারা শরীরের মধ্যে একটা একটা মানে একটা শিহরণ নেমে গেল। কিন্তু তারপরও চিন্তা করতেছি আমি ভিতরে দেখবো। এখন আমার কাছে কিন্তু কোনো আলো নাই যে আমি দেখবো। হ্যাঁ, আমার কাছে একটা লাইটার আছে, লাইটার জ্বালাইতে পারি আমি। তো এই চিন্তা করে আমি আস্তে করে ওটা হুড়কোটা সরাই আমি দরজাটা খুললাম, জাস্ট দেখার ইচ্ছা, মানে ওই যে মনের মধ্যে ছোটবেলার মতো টিনেজ বয়সের মতো একটা নেশা জেগে উঠছে ওরকম। তো হাঁটতে হাঁটতে আমি ভিতরে ঢুকে